নমস্কার। অবসরের কথা বাসরে ৪১তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমরা গত পর্বে ভারতবর্ষের যে বিভিন্ন দর্শন চিন্তা, দর্শন শাস্ত্র এবং দর্শনের আচার্যরা বর্তমান ছিলেন, তাদের নিয়ে আমরা কিছু কথা আপনাদের কাছে বলেছি এবং সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন দর্শনের মধ্যে বিভিন্ন যে ধারা, সেখানে যেমন অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, এরকম যে বিভিন্ন দর্শনের ধারা, এটা প্রত্যেকের একটা প্রতিপক্ষ। তবে এই প্রতিপক্ষতা তাদের আপন মত প্রতিষ্ঠার ক্ষেত্রে কেবলমাত্র, অন্যত তারা কিন্তু পরস্পরের প্রতি সবিশেষ শ্রদ্ধাশীল। এই যে বিভিন্ন ধারা, মত এবং পথের যে ধারা দর্শনের, এবং তার ফলে বিশেষ করে সর্বপ্রাচীন যে দার্শনিক ধারা অদ্বৈত বেদান্ত, তা কিন্তু সবচাইতে বেশি প্রতিপক্ষতার শিকার হয়েছে। একেবারে বৌদ্ধ দর্শন থেকে আরম্ভ করে ভারতবর্ষের অন্যান্য যতগুলো দর্শনের নাম আমরা করলাম, অর্থাৎ বিশিষ্ট দ্বৈতবাদ, 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 এবং ন্যায়, নব্য ন্যায়, এই প্রত্যেকটিরই প্রতিপক্ষতায় অদ্বৈত বেদান্ত ক্রমে অনেক যুক্তিপূর্ণ, শানিত এবং গভীর বিজ্ঞানসম্মত দর্শনের এক মহাসিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যত প্রবল হতে প্রবলতর প্রতিপক্ষ উপস্থিত হয়েছে, ততই আত্মপক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে অদ্বৈত বেদান্তবাদের দার্শনিকেরা ততই নিজেদেরকে সমৃদ্ধতর করে তুলেছেন। অদ্বৈত বেদান্ত হয়ে উঠেছে গভীরতর, যুক্তিপূর্ণ, আধুনিক এবং স্বচ্ছতর চিন্তার ক্ষেত্রে এক উন্নততর দর্শন। সেই সঙ্গে এই একটি বিশাল দর্শনের ধারার সঙ্গে বা সেই দর্শন, অদ্বৈত বেদান্তের দর্শনকে প্রতিহত করবার জন্য অন্যান্য শাখাদের মধ্যেও একটা বিশেষ চেষ্টা আমরা সেখানে দেখছি। তারাও তাদেরকে যথেষ্ট তাদের শানিত যুক্তি দিয়ে তারাও অদ্বৈত বেদান্তকে প্রতিহত করে চলার একটা যে প্রয়াস, গভীরতর প্রয়াস, সেটা আমরা লক্ষ্য করছি। এমন একটা সময় এসে দাঁড়ালো যে সময় আমরা, আপনাদের মনে আছে যে অদ্বৈতবাদী, সেখানে আমরা যে সময়টার কথা আমরা সে সময় বলছি, সেখানে এমন একজন মধ্বাচার্য, দ্বৈতবাদী মধ্বাচার্যের উপস্থিত ঘটল, আবির্ভাব ঘটল। তিনি তার শানিত যুক্তি দিয়ে অদ্বৈত বেদান্তের সর্বপ্রকার মতকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেললেন। এবং কেবলমাত্র তিনি নন, তার শিষ্য প্রশিষ্যরাও, বিশেষ করে ব্যাসাচার্য, তার ন্যায়ামৃত এই ভাষ্যের মধ্যে দিয়ে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাকে একেবারে দুর্বলতর করে ফেললেন। ফলে যে সময়ের কথা আমরা বলছি, সে সময় এই ন্যায়ামৃতের এমন একটা বিরাট প্রভাব সেখানে ছিল, যার ফলে আমরা দেখছি যে সেই সময়ের
যে সমস্ত অদ্বৈত বেদান্তের যেসব পণ্ডিতেরা ছিলেন, বিদ্বান মানুষেরা ছিলেন, ধীমানেরা ছিলেন, তারা এই ন্যায়ামৃতের সামনে অনেকটা দিশেহারা হয়ে পড়লেন। এবং তাদের মধ্যে একটা আশঙ্কা দেখা গেল যে ন্যায়ামৃতের ফলে অদ্বৈত বেদান্ত বোধহয় ভারতবর্ষের দর্শন আকাশ থেকে বিলুপ্ত হতে চলেছে, এরকমই একটা আশঙ্কা দেখা দিল। সেই সময়ে একটা বিরাট অভ্যুদয় ঘটল। কে সেই বিরাট পুরুষ যার আবির্ভাবের ফলে এই অদ্বৈত বেদান্ত আবার চিরতরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন? আমরা সেই বিরাট অভ্যুদয়ের কথা আজকের পর্বে খানিকটা আলোচনা করব। তার জীবন, তার যাপন এবং তার কর্ম এতই বিরাট, এত গভীর এবং এত বিস্তৃত এবং এত তাৎপর্যময়, সেটা সত্যি আমাদের কাছে তো বটেই, সমগ্র দর্শন সমাজে, সমস্ত দর্শন ধারার কাছে একটা বিরাট বিস্ময়ের। মনে রাখবেন, ভারতবর্ষের এই যে বিভিন্ন দর্শনের ধারা, বিভিন্ন যে কতগুলো দর্শনের ধারা আমরা কত বললাম, এই প্রত্যেকটি দর্শনের ধারা কিন্তু দেশে তো বটেই, বর্তমান সময়ে বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার চর্চা হচ্ছে, তা নিয়ে গবেষণা হচ্ছে, তা নিয়ে নতুন নতুন বিভিন্ন গ্রন্থ রচনা হচ্ছে। এই ভারতবর্ষের এই দর্শন বিশ্বের কাছে একটা অতি আশ্চর্য বস্তু, এবং সমগ্র বিশ্ব, সমগ্র ইউরোপীয় সমাজ তো বটেই, অন্যান্য যেখানেই দর্শনের চর্চা হয় সেখানেই ভারতবর্ষের প্রত্যেকটি দর্শন শাখা তো বটেই, বিশেষ করে অদ্বৈত বেদান্তের নিয়ে একটা বিরাট চর্চা চলছে। এই যখন অদ্বৈত বেদান্তের এমন একটা দুঃসময় এসে উপস্থিত হলো, সেই সময়টা কখন না, সেই সময়টা মোটামুটি আমরা ঐতিহাসিক দিক থেকে বলতে পারি আকবরের সময়। আকবর সময়টা এইরকমই একটা অবস্থা ঘটেছিল, এবং সেখানে দ্বৈতবাদীদের এমন বিরাট একটা অভ্যুদয় ঘটেছিল, মানে তাদের বিভিন্ন শাখার ধুরন্ধর পণ্ডিতেরা, ধুরন্ধর দার্শনিকদের, তাদের ভাষ্য, তাদের ক্রিয়ার ফলে অদ্বৈত বেদান্ত প্রায় লুপ্ত হতে বসেছে, এরকমই একটা সময়। সেই সময় বর্তমান বাংলাদেশের, অর্থাৎ ফরিদপুর জেলার অন্তর্গত কোটালীপাড়া পরগনার উনশিয়া গ্রাম, যেটা বর্তমান বাংলাদেশে, সেই গ্রামে এক বিরাট পুরুষের আবির্ভাব ঘটে। তিনি মহামতি মধুসূদন সরস্বতী। তার কথাই আমরা আজকে বলবো। মধুসূদন জন্ম যে গ্রাম, সেই গ্রামের একটা পরিচয় আমাদের দিতে হবে। বলা হয় যে গ্রামে মধুসূদন জন্মগ্রহণ করেছিলেন সেটি একটা উর্বর জমি, উর্বর গ্রাম, অর্থাৎ বর্ষার পরেও সেখানে কিন্তু অনেক সময় জল থাকতো, ফলে এক বাড়ির থেকে আরেক বাড়ি যেতে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে নৌকো ব্যবহার হতো। এই যে জলের উপস্থিতি, তার ফলে সেখানে কিন্তু শস্য, প্রচুর শস্য সেখানে
জন্মাতো। নানা ধরনের শস্য, নানা ধরনের ফল ফুল, অর্থাৎ একটা ভীষণ উর্বর ভূমি। আর এই উর্বর ভূমির একটা কিন্তু গুণগত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ উর্বর ভূমি যদি উর্বরা হয়, সেখানে যেমন প্রচুর শস্য, প্রচুর ফসল, প্রচুর ফল ইত্যাদি পাওয়া যায়, ফল ফুল যেমন পাওয়া যায়, সেরকম উৎকর্ষ মানবিক প্রতিভারও সেখানে কিন্তু জন্মগ্রহণ করে। এটা হচ্ছে উর্বর ভূমির একটা বিরাট লক্ষণ। ভূমি উর্বর হলে প্রভূত শস্য ফসল ফল ফলাদি যেমন পাওয়া যায়, সেরকম মানব মনের উৎকর্ষতারও কিন্তু সেখানে সেখানে সৃষ্টি হয়। এবং সেই রকমই ক্ষেত্রে এই বিরাট পুরুষের অভ্যুদয় সেখানে ঘটেছিল। মধুসূদন যেখানে জন্মগ্রহণ করেন যে সময়ে, সে সময় তিনটি অবস্থার কথা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, অর্থাৎ রাষ্ট্রিক অবস্থা, সামাজিক অবস্থা এবং ধর্মীয় অবস্থা। রাষ্ট্রীয় অবস্থা মানে তো আমরা বলেছি সেটা তখন হচ্ছে দিল্লীশ্বর আকবর, এবং এই গৌড়, মধুসূদন যে অঞ্চলটি জন্মগ্রহণ করেন তখন সেটি গৌড়ের অধীন। এই গৌড়ের কথা আমরা কথাবাসরে আপনাদের কাছে বলেছি, এই গৌড়ের অধীন তখন। এবং গৌড় তখন অতি সম্প্রতি আকবরের শ্যালক, তিনি অর্থাৎ মানসিংহ, আকবরের শ্যালক মানসিংহ সবে গৌড় তিনি ওদের জয় করেছেন, এবং তার সদ্য বিজিত অংশটি তখন এই মানসিংহ হচ্ছেন সে সমগ্র গৌড়ের সুবেদার বা শাসনকর্তা। তার অধীনে কিছু জমিদার এবং ক্ষুদ্র হিন্দু রাজা তখন তার অধীনে এই পূর্ববঙ্গ সহ গৌড় অঞ্চলকে তখন শাসন করছেন। এবং এই অঞ্চলটা তখন চন্দ্রদ্বীপের অধীন, অর্থাৎ এই ফরিদপুর এই উনশিয়া গ্রাম তখন চন্দ্রদ্বীপ অর্থাৎ বরিশালের অধীন। সেই সময় সেখানকার রাজা হচ্ছেন কন্দর্প নারায়ণ। তিনি এই সমগ্র অঞ্চলের সেখানে সময় ভূস্বামী, তিনি রাজা, তাকে রাজা উপাধি রয়েছেন। এবং মনে রাখবেন কন্দর্প নারায়ণ একজন মানসিংহের অধীনস্থ একজন শাসক। এই এবং মানসিংহ হচ্ছেন সমগ্র গৌড় অঞ্চলের সুবেদার বা শাসনকর্তা। এটা হলো রাষ্ট্রীয় অবস্থা। সামাজিক অবস্থাটা কি বল? সামাজিক একটা ভয়ঙ্কর অস্থির অবস্থা আমরা সেখানে দেখছি। অস্থির অবস্থা কেন? অস্থির অবস্থা এই কারণেই যে সে সময় সমগ্র ভারতবর্ষ মুসলমানের অধীন। দক্ষিণের কিছুটা অংশ সেখানে স্বাধীন হিন্দু রাজত্ব চলছে, কিন্তু বাদবাকি ভারতবর্ষ সবই মুসলমান সাম্রাজ্যের অধীন। ফলত কান্যকুব্জ থেকে অনেক ব্রাহ্মণ নিজেদের জাতি ধর্ম বংশ রক্ষা করার জন্য তারা তখন কান্যকুব্জ অর্থাৎ বর্তমান কৌনজ সেই জায়গার থেকে তারা পালিয়ে নবদ্বীপে চলে আসে। কিন্তু মুশকিল হলো নবদ্বীপও তখন আস্তে আস্তে মুসলমান রাজার অধীনে চলে এসছে। তো সেই নবদ্বীপ থেকেও তারা পালিয়ে চলে এসছেন এই পূর্ববঙ্গের এই অঞ্চলে। এই যে পূর্ববঙ্গের এই অঞ্চলে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একজন শ্রীরাম মিশ্র। তিনি কাশ্যপ গোত্রীয় অগ্নিহোত্রী ব্রাহ্মণ। তিনি 1278 খ্রিস্টাব্দে সাহাবুদ্দিন ঘোরীর অত্যাচারে স্বধর্মনাশ ভয়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে প্রথমে নবদ্বীপ এবং নবদ্বীপ থেকে তিনি পরবর্তী সময় এই ফরিদপুরের কোটালীপাড়ায় এসে উপস্থিত হন।
তিনি হচ্ছেন, তার নাম হচ্ছেন শ্রীরাম মিশ্র। তিনি কাশ্যপ গোত্রীয় এবং অগ্নিহোত্রী। অগ্নিহোত্রী ব্যাপারটা আপনারা জানেন, যারা অগ্নিকে রক্ষা করেন এরা হচ্ছেন অগ্নিহোত্রীয় ব্রাহ্মণ। এই বংশে এই যে অঞ্চলটি, এই যেখানে রাম মিশ্র এসে উপস্থিত হন, সেখানে রাম মিশ্রের সঙ্গে সঙ্গে আরও অনেক ব্রাহ্মণ পরিবারও তারা চলে আসেন। এবং লক্ষ্য করা, সেই সময় এই কোটালি পাড়া বিভিন্ন গোত্রের বৈদিক ব্রাহ্মণদের একটা আবাসভূমিতে পরিণত হয় এবং এখানে বহু পণ্ডিত মানুষ বসবাস করেন এবং তাদের বংশে পরবর্তীকালে অনেক প্রসিদ্ধ পণ্ডিতদের আবির্ভাবও ঘটে। যাই হোক, রামমূর্তি এইখানে শ্রীরাম মিশ্র তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি সেখানে আছেন। তার ধারায় শ্রীরাম মিশ্রের বংশে আচার্য পুরন্দর বা পুরন্দর আচার্য জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত একজন পণ্ডিত এবং ন্যায়, বেদান্ত, ব্যাকরণ, বেদ, বিভিন্ন বিষয়ে তিনি সুপণ্ডিত এবং বৈদিক যাগযজ্ঞ বহুদিন ধরে তিনি অনুষ্ঠান করে চলেছেন। তারই ঘরে, অর্থাৎ এই শ্রীরাম মিশ্রের বংশধারায় পুরন্দরাচার্যের চতুর্থ পুত্র হচ্ছেন আমাদের এই মধুসূদন। এই মধুসূদনের পিতা হচ্ছেন পুরন্দরাচার্য। তিনিও পুরন্দরাচার্য একজন সেকালের বিখ্যাত জ্ঞানী ব্রাহ্মণ। এইটুকু আমরা শুধুমাত্র তার পরিচয় এবং সময়টা জানতে পারি। মোটামুটি আমরা সময়টাকে যদি দেখি যে কোন সময় তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে এটা বোঝা যায় যে 1525 খ্রিস্টাব্দে, বলা হয় 1525 খ্রিস্টাব্দে মধুসূদনের জন্ম। মধুসূদনের মা কে ছিলেন, কোন তারিখে, কোন সময়ে, কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই সমস্ত কিছু কিন্তু আর আমরা জানতে পারি না। অন্তত এইটুকু আমাদের বুঝতে হবে যে কোনো এক শুভ গ্রহের শুভ যোগে, কোনো শুভ দিনে, শুভ লগ্নে মহামতি মধুসূদন কোটালীপাড়ার অন্তর্গত উনশিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম সম্পর্কে এতটুকুই মাত্র জানা যায়। এই তার অন্যান্যদের রচনা থেকে আমরা জানতে পারি মধুসূদন ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ মেধার এক বালক। কারণ অতি অল্প বয়স থেকেই তিনি কাব্য রচনায় তিনি এক বিরাট পারঙ্গমতা প্রদর্শন করেন। তার পিতা যেমন পণ্ডিত ছিলেন বিভিন্ন শাস্ত্রে, তেমনি তার পিতাও ছিলেন একজন কবি। পুত্রের মধ্যেও এই কাব্য শক্তির স্ফুরণ ঘটে এবং বলা হয় ছোটবেলায় মধুসূদনের এই কাব্য শক্তিতে আকৃষ্ট হয়ে অনেকে তার বাড়িতে আসতেন, তার গ্রামের বা অন্যান্য পণ্ডিতরা, এবং তারা এসে মধুসূদনকে অনুরোধ করতেন যে তুমি মুখে মুখে একটা কাব্য বা শ্লোক রচনা করো। এবং মধুসূদনের এই কাব্যশক্তির অসামান্য প্রতিভায় তারা খুব বিস্মিত হয়ে যেত। এই পুরন্দরাচার্যের কথা আমাদের আরেকটু বলতে হবে, অর্থাৎ মধুসূদনের পিতা পুরন্দরাচার্যের বেশ কিছু জমি জায়গা ছিল। এই যে জমি জায়গা তিনি সেটা লাভ করেছিলেন ওই রাজার কাছ থেকে। হ্যাঁ, রাজা অর্থাৎ আমরা যার কথা বলেছি যে তিনি সেই সময় যখন এখানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তখন সেখানে শাসনকর্তা হচ্ছেন কন্দর্প নারায়ণ। এই কন্দর্প নারায়ণের কাছ থেকে
মধুসূদনের পিতা পুরন্দরাচার্য বেশ কিছু ভূমি, বাস্তু জমি তিনি লাভ করেন। এবার এই বাস্তু জমির ফলে তো রাজাকে কর দিতে হবে, কিন্তু রাজা কন্দর্প নারায়ণ তিনি ছিলেন বিদ্যোৎসাহী, অশেষ গুণগ্রাহী। যেখানে যত পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ মানুষ ছিলেন, কন্দর্প নারায়ণ খোঁজ করে করে তাদেরকে নিজের রাজ্যে নিয়ে আসতেন এবং তাদের সঙ্গে তিনি নিয়মিত শাস্ত্র চর্চা করতেন। এই ব্যাপারে কন্দর্প নারায়ণের বিশেষ একটা আকর্ষণ ছিল। তিনি মধুসূদনের পিতা পুরন্দরাচার্যকে এই ভূমি দান করেন, অনেকটা ভূমি, এবং বলেন আপনাকে এই ভূমির কর হিসেবে কোনো ধান বা অন্য কোনো শস্য দিতে হবে না, কোনো অর্থও দিতে হবে না, তবে এটা নিষ্কর জমি নয়, কর আপনাকে দিতে হবে। কি দিতে হবে না, আপনার জমিতে বিরাট বিরাট আম বাগান আছে, আপনি আপনার এই জমির আম আমাকে কর হিসেবে দেবেন। এটা আর এমন বড় কি কথা, প্রচুর আম বাগান আছে, সেখানে আম ফলে, সেই বেশ কিছু আম পুরন্দরাচার্য তো দিতেই পারেন, কিন্তু না, এর পেছনে কন্দর্প নারায়ণের একটা বিশেষ উদ্দেশ্য আছে। তিনি এই সঙ্গেও জুড়ে দিলেন, এই বাৎসরিক কর আপনি নিজে এসে আমাকে দিয়ে যাবেন, আমার সভায় আপনি নিজে উপস্থিত হয়ে দিয়ে যাবেন। তার পেছনে উদ্দেশ্য হচ্ছে এটাই যে কর নিয়ে যখন পুরন্দরাচার্য মহারাজা কন্দর্প নারায়ণের সভায় উপস্থিত হবেন, তখন মহারাজ কন্দর্প নারায়ণ পুরন্দরাচার্যের সময় দীর্ঘ সময় ধরে বেশ কিছু এক দু মাস ধরে তিনি তার সঙ্গে বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করবেন। আমরা আগেই বলেছি কন্দর্প নারায়ণ ছিলেন বিদ্যোৎসাহী, শাস্ত্র অনুরাগী। সুতরাং এই কন্দর্প নারায়ণকে বছরে অন্তত একবার কয়েক মাসের জন্য তিনি নিজের কাছে ওইভাবে আটকে রাখতেন, কর দিতে যেতেন, আর বেশ এক দু মাস কি 3 মাস ধরে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হতো। এদিকে পুরন্দরাচার্য বয়স বাড়ছে, তার পাঠশালা, গ্রামে তার বিশাল পাঠশালা, সেখানে অনেক ছাত্ররা এসে পড়ে, তারপরে তার বয়সও হয়েছে। তিনি ভাবলেন এই প্রত্যেক বছর এই কয়েক মাসের জন্য, 2-3 মাসের জন্য কর দিতে যাওয়া, এটা তার স্বাস্থ্যের পক্ষে আর ঠিক অনুকূল হচ্ছে না। হ্যাঁ, এবং তাছাড়া তার তো এখানে বিরাট টোল পাঠশালা রয়েছে, এই 2-3 মাস ধরে যে তিনি থাকছেন না, ফলে এখানেও ক্ষতি হচ্ছে। এবং তিনি এটা মনে মনে ভেবে একটা উপায় ঠিক করলেন। উপায় কি? তখন মধুসূদনের 12 বছর হয়েছে এবং মধুসূদনের কাব্যশক্তির একটা বিরাট প্রভাব সেখানে হয়েছে, এবং সবাই তার এই কাব্যশক্তির পরিচয় পেয়ে তাকে ধন্য ধন্য, অর্থাৎ মধুসূদন কাব্যশক্তিতে একটা বড় যশস্বী পুরুষ হয়ে উঠেছেন। পিতা ভাবলেন এই পুত্রকে নিয়ে যাবেন এবার, এবং গিয়ে মহারাজ কন্দর্প নারায়ণের সঙ্গে তার পরিচয় করিয়ে দেবেন, করিয়ে দিয়ে বলবেন যে এবার থেকে আমি আর নয়, আমি আসবো না, আমার পুত্র আপনার কাছে কর নিয়ে আসবে এবং সেই আপনার সাথে এই কাব্য চর্চা করবে। যাই হোক, এরকম একটা মনোভাব নিয়ে তিনি মহারাজ কন্দর্প নারায়ণের কাছে এসে উপস্থিত হলেন। মহারাজ কন্দর্প নারায়ণ তো পুরন্দরাচার্যকে দেখে খুব প্রসন্ন, তাকে একদম আপ্যায়ন করে তার সভায় নিয়ে এলেন এবং এসে তারপর তাদের মধ্যে এই নানা কাব্য, নানা শাস্ত্রের আলোচনা আরম্ভ হলো। এই চলছে চলছে একদিন সুযোগ বুঝে পুরন্দরাচার্য বললেন, এই আমার পুত্র মধুসূদন, ওর 12 বছর বয়স, ও খুব ভালো কাব্য রচনা, শ্লোক রচনা করে, আপনি ওর শ্লোক কিছু শুনুন, হ্যাঁ, আশা করি আপনার ভালো লাগবে। কন্দর্প নারায়ণ ছিলেন ভীষণ বুদ্ধিমান। তিনি পুরন্দরাচার্যের এই কথা শুনে
তিনি হাঁও বললেন না, নাও বললেন না, চুপ করে রইলেন। এবার পুরন্দরাচার্য বারবার তাকে বললেন, আমার পুত্রের কাব্য রচনা একটু আপনি যদি শোনেন তাহলে আমরা খুব ভালো হবে, ও খুব খুশি হবে। আমি আপনাকে অনুরোধ করছি, ওর শ্লোক, ওর কাব্যের কিছু রচনা করেছে, আপনি একটু সেটা শুনুন। বারবার এরকম বলতে তখন কীর্তি নারায়ণ, তিনি কিন্তু কন্দর্প নারায়ণ, তখন তিনি ব্যাপারটা বুঝলেন, বললেন, না পুরন্দরাচার্য, তা তো হবে না। বছরে একবার এই কর দেবার ছলে আপনার সঙ্গে আমার দেখা হয়, আপনি ওই সময়টাও যদি না থাকেন আমি ওইটাকে বরদাস্ত করতে পারবো না। এই মাত্র 1-2 মাস, 2-3 মাস আপনার সঙ্গে আমার একটু এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হয়, সেখান থেকে আপনি আমাকে বঞ্চিত করতে পারবেন না। তবু কন্দর্প নারায়ণকে বারবার পুত্রের শোনাবার জন্য অনুরোধ করলেন পুরন্দরাচার্য। কন্দর্প নারায়ণ বললেন, বেশ, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই শুনব, তবে আসতে হবে কিন্তু আপনাকে। যাই হোক, এইদিকে এরা অপেক্ষা করে আছেন কবে পুত্র মানে মধুসূদন কবে কন্দর্প নারায়ণকে তার কাব্যশক্তির পরিচয় দেবেন। এরকম অনেক দিন অপেক্ষা করার পর একদিন কন্দর্প নারায়ণ বললেন, ঠিক আছে, আজকে আপনার পুত্রকে বলুন তার শ্লোক আমাকে শোনাতে। কিন্তু রাজা সেদিন খুব অন্যমনস্ক ছিলেন, খুব একটা মন দিয়ে তিনি মধুসূদনের রচনা শুনলেন না, বা শোনার সেরকম তার অবসর হলো না। কারণ সে সময় কিন্তু এই গৌড়ের আকাশে মুসলমান আক্রমণ ঘটে গেছে। অর্থাৎ মানসিংহ যে ক্ষমতায় ছিলেন, মানসিংহের আর এখন ততটা ক্ষমতা নেই, ফলে সেখানে মুসলমান আক্রমণ হচ্ছে এবং তারা এই সমস্ত হিন্দু জমিদারদের উপর একটা অত্যাচার আরম্ভ করছে এবং তারা চাইছে এদের জমিদারকে কেড়ে নেবার। ফলে কন্দর্প নারায়ণ যে রাজত্ব, যে জমিদারের অর্থাৎ যে রাজসুখ তিনি এতদিন ভোগ করছিলেন, সেখানে নানা ধরনের আশঙ্কা, উপদ্রব তৈরি হলো। শুধু এই সব নিয়ে তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। মধুসূদনও তাকে ভালো করে শোনাবার সময় পেলেন না এবং অনেক দিন অপেক্ষা করার পর কন্দর্প নারায়ণ কিন্তু আর সময়ও দিতে পারলেন না। তখন মধুসূদন, তিনি তার পিতা অপেক্ষা করতে চাইলেন যে আর না হয় কিছুদিন, বুঝতেই পাচ্ছেন কন্দর্প নারায়ণ একটু ব্যস্ত হয়ে পড়েছেন তার রাজত্ব, জমি জায়গা ইত্যাদি নিয়ে, শাসনের অঞ্চল নিয়ে। তিনি অপেক্ষা করলেও মধুসূদন কিন্তু খুব আর অপেক্ষা করতে চাইলেন না। তিনি খুব আঘাত পেলেন। তিনি ভাবলেন, আমি কেন একজন মানুষের উপাসনা করতে চাইছি, একজন রাজাকে প্রসন্ন আমি কেন করব? তার চাইতে বরং সর্বান্তর্যামী যে ঈশ্বর, তার উপাসনা আমি করব। তিনি তার পিতাকে বললেন, পিতা চলুন আমরা ফিরে যাই, হ্যাঁ, এইটা আর আমাদের ঠিক হবে না। আর তাছাড়া আমি ঠিক করেছি আমি সন্ন্যাস নেব, আমি আর ঘরে ফিরব না। আপনি ঘরে ফিরে যান, আমি ঈশ্বরের উপাসনা করব আর মানুষের উপাসনা করব না। এটা, এই মানুষের উপাসনা করা, এটা কেবলমাত্র আমার অপমান নয় পিতা, এটা আপনার অপমান, সমগ্র ব্রাহ্মণ পণ্ডিত সমাজের অপমান, এটা বিদ্যাবত্তার অপমান, এটা শাস্ত্রের অপমান, এটা ব্রাহ্মণ্য ধর্মের অপমান। আমি তো আপনার কাছে শুনেছি যে ঈশ্বর তার সেবকের ভার বহন করেন। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন তেমন ভক্ত হতে পারি, আমি সেই ঈশ্বরেরই উপাসনা করতে চাইছি। প্রবীণ পুরন্দর পুত্রের কথার কোনো উত্তর দিলেন না। মধুসূদন একই কথা বলে যাচ্ছেন। তখন পুরন্দর বললেন, ভালোই তো, তুমি যা বলেছ বেশ ভালো, ঠিকই। মধুসূদন সঙ্গে সঙ্গে বাবার পা ধরে বললেন যে, পিতা আপনার সম্মতি আছে, তাহলে আপনি আমাকে সম্মতি দিন, আমি তাহলে সন্ন্যাস গ্রহণ করি।
পুরন্দর বললেন যে ঠিক আছে, তা হবে, আমি তোমাকে সম্মতি দিচ্ছি, কিন্তু আমি সম্মতি দিলে তো হবে না, তোমার জননী আছে, তার সম্মতিও তো প্রয়োজন। দেখো, অল্প বয়সে আমারও সন্ন্যাসী হবার খুব বাসনা ছিল, কিন্তু আজ পর্যন্ত আমি সেই বাসনা পূর্ণ করতে পারিনি। তোমার মধ্যে যখন সেই বাসনা জাগ্রত হয়েছে, আমি বাধা দেব না। তবে হ্যাঁ, তোমাকে তোমার মার কাছ থেকে এর অনুমতি নিতে হবে, তুমি মার কাছে চলো। মার কাছে বাড়িতে এসে উপস্থিত হলেন। সবাই লক্ষ্য করলেন পুরন্দর কিংবা মধুসূদন কেমন যেন একটা বিষাদগ্রস্ত সবসময়। জননী অর্থাৎ পুরন্দরের স্ত্রী মধুসূদনের জননী এসে জিজ্ঞেস করলেন তার স্বামীকে, পুরন্দরাচার্যকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের, কেন আপনারা এরকম সবসময় একটু উদাসী দুঃখী হয়ে, ফিরে আসার পর থেকেই আপনাদেরকে এরকম লক্ষ্য করছি। পুরন্দরাচার্য কিছু বলার আগেই পুত্র মধুসূদন একদম মার কাছে গিয়ে বললেন, মা, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই, কথা দাও যে আমার সেই ভিক্ষা পূর্ণ করবে। যেন বলে, আচ্ছা আচ্ছা বলো, আগে কি শুনি, কি চাই। বলে, পিতা অনুমতি দিয়েছেন, আপনি আমাকে অনুমতি দিন, আমি সন্ন্যাস গ্রহণ করব। এই কথা শুনে জননী একেবারে হতচকিত হয়ে গেলেন। আরও আশ্চর্য হলেন যে পিতা তাকে অনুমতি দিয়ে দিয়েছেন। একেবারে দর চোখের জলে তিনি একেবারে বুক ভেসে যেতে লাগলো। তিনি কিছু বলে উঠতে পারলেন না। তখন পুরন্দরাচার্য বললেন, দেখো পুত্র, সন্ন্যাস গ্রহণ উত্তম, আমি তোমাকে অনুমতি দিয়েছি, কিন্তু একটা শর্ত আছে। দেখো, শাস্ত্র জ্ঞান না হলে একজন মানুষ প্রকৃত সন্ন্যাসী হতে পারে না। এই যে সন্ন্যাসের প্রতি তোমার একটা আকর্ষণ, একটা ইচ্ছা, একটা বাসনা, এটা তো সাময়িকও হতে পারে। প্রকৃত শাস্ত্র জ্ঞান মানুষের যে বিষয় বাসনা, সেই কামনাকে সম্পূর্ণত দহন করে সমস্ত সাংসারিক আসক্তিকে সম্যকভাবে ন্যাস করেই তাকে সন্ন্যাসের প্রতি উপযুক্ত করে তোলে। সুতরাং তুমি প্রথমে, হ্যাঁ, তুমি নবদ্বীপে যাও, সেখানে যথারীতি তুমি শাস্ত্র জ্ঞান অর্জন করো, তারপর যদি তুমি উচিত বিবেচনা করো, নিজেকে যোগ্য মনে করো, তাহলে তুমি সন্ন্যাস নিও। এখন তুমি সন্ন্যাস নিও না, এখনও তুমি সন্ন্যাসের যোগ্য হওনি। মধুসূদন বললেন, বেশ, তাই হবে, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমার মনস্কামনা যেন পূর্ণ হয়। জনক জননীর আশীর্বাদ নিয়ে মধুসূদন রওনা দিলেন নবদ্বীপের পথে। সেই পথ তো তখন সেই পূর্ববঙ্গ থেকে তিনি যাচ্ছেন নদিয়ায়, দীর্ঘ পথ, পথের সেই গঙ্গা, তাছাড়া অনেক নদী, দীর্ঘ পথ, কখনো বনের মধ্যে দিয়ে, কখনো এরকম একটা অন্ধকার রাতের মধ্যে দিয়ে, একটা ভয়ঙ্কর পথের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেই পথের মধ্যে এসে পড়ছে বড় বড় নদী, গঙ্গা। বলা হয় এই গঙ্গা তিনি যখন পার হচ্ছেন, সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। এই বিশাল গঙ্গা তিনি পার হবেন কি করে, ভেবে উপায় পাচ্ছেন না। তিনি তখন একেবারে সেই জাহ্নবীর স্মরণ হয়ে এক মন প্রাণ দিয়ে তিনি তখন জাহ্নবীর ধ্যানে বসলেন। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটা নৌকো ভেসে আসছে। সেই নৌকোর যে মাঝি, সে মধুসূদনকে ওই ঘাটে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে? বলে, মধুসূদন বললেন, আমি তো ওই পারে যেতে চাইছি। বলে, সেই মাঝি বলল, বেশ তো, আমিও ওই পারে যাচ্ছি, এসো তুমি আমার সঙ্গে। মধুসূদন বললেন, সে না হয় আপনার পরম অনুগ্রহ, কিন্তু আমি তো আপনাকে কোনো ভাড়া দিতে পারবো না, কারণ আমি কপর্দক শূন্য, আমার কাছে কিচ্ছু নেই। একেবারে খালি হাতেই মধুসূদন তো বাড়ির থেকে বেরিয়ে এসছে। মাঝি বললেন, তার জন্য চিন্তা করতে হবে না, আমি তো ওই পাড়ে যাচ্ছি, তুমিও চলো, তোমাকে পার করে দেব। মধুসূদন এটা বুঝলেন, এটা হচ্ছে সেই দেবী জাহ্নবীর পরম আশীর্বাদ। তিনি পার হয়ে উপস্থিত হলেন নবদ্বীপে। নবদ্বীপে মধুসূদন যখন
সেই সময় মধুসূদন যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় বাংলায় তখন চৈতন্যদেব আবির্ভূত হয়েছে। চৈতন্যদেবের একটা বিরাট প্রভাব সমগ্র বঙ্গদেশ ধরে চলছে। যেমন একদিকে মুসলমানদের ভয়, অন্যদিকে এই চৈতন্যদেবের একটা ভক্তি আন্দোলন ও মুসলমানের প্রভাবে সমস্ত হিন্দু সমাজ যখন নিজেরা দিশেহারা, কিভাবে তারা তাদের ধর্ম, নিজেদের আচার অনুষ্ঠান, নিজেদের শাস্ত্রকে রক্ষা করবেন, এরকম একটা অবস্থা তখন সেখানে আবির্ভূত হয়েছেন প্রেম বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য। মধুসূদন তার কথা শুনেছেন, তিনি মনে মনে সংকল্প করেছেন এই চৈতন্যদেবের কাছে থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। সেই উদ্দেশ্য নিয়েই তিনি উপস্থিত হলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে তিনি শুনলেন চৈতন্যদেব তখন সেখানে নেই, তিনি তখন রয়েছেন পুরীতে, জগন্নাথ ধাম পুরীতে তিনি রয়েছেন। একেবারে পাহাড় যেন ভেঙে পড়ল মধুসূদনের মাথায়। তিনি কোথায় কি ভেবে এসেছেন, এখন তিনি কি করবেন, কোথায় যাবেন? যারা চৈতন্যদেবের শিষ্য যারা ছিলেন সেই সময় নবদ্বীপে, তারা মধুসূদনকে দেখে, তার রূপ, তার আকৃতি দেখে তারা খুব আকৃষ্ট হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি, কোথার থেকে এসছো, কী জন্য এসছো? মধুসূদন তাদেরকে সব বললেন। সব শুনে বললেন, হ্যাঁ, প্রভু তো এখন লীলাক্ষেত্রে জগন্নাথ তীর্থে অবস্থান করছেন। এক কাজ করো, তুমি এখন আমাদের এখানেই থাকো, প্রভু যখন আবার এখানে আসবেন তখন তুমি তার কাছ থেকে তার শরণ নিও। যাই হোক, মধুসূদন আছেন, মনে পড়ল তার পিতার কথা। পিতা বলেছেন যে হ্যাঁ, তুমি সন্ন্যাস নেবে, কিন্তু তার আগে তুমি শাস্ত্র অধ্যয়ন করো, শাস্ত্র চর্চা করে তারপরে তুমি সন্ন্যাস নাও। সেই সময় নবদ্বীপে দুটো ধারা, জাহ্নবীর দুটি ধারা সমানভাবে প্রবহমান। একটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রেম ভক্তির দ্বৈতবাদে প্রবল ধারা, অন্যদিকে নব্য ন্যায়ের ধারা। মধুসূদন তখন ভাবলেন যে বেশ, আমি যখন এখানে এসেছি তখন আমি এই নব্য ন্যায় পাঠ করব। কে, কার কাছে তিনি পাঠ করবেন? তিনি ভাবলেন যখন নবদ্বীপেই এসছি তখন নবদ্বীপের সর্বপ্রধান যিনি নৈয়ায়িক, তার কাছে আমি ন্যায়শাস্ত্র অধ্যয়ন করব। নবদ্বীপে প্রধান নৈয়ায়িককে খোঁজ করতে করতে মধুসূদন শুনলেন পণ্ডিত মথুরানাথ হচ্ছেন সর্বপ্রধান নৈয়ায়িক। মহামতি রঘুনাথের পর মথুরানাথের মতন এত বড় নৈয়ায়িক আর নবদ্বীপে কিছু নেই। তখন এই নবদ্বীপ এই দুটি, এই নব্য ন্যায় অর্থাৎ ন্যায়ের জন্য একেবারে উজ্জ্বল হয়ে আছে। সেই সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই ন্যায় পাঠের জন্য সবাই এই নবদ্বীপে আসতেন। আগে ন্যায় চর্চার জন্য তারা যেতেন মিথিলায়, পরে রঘুনাথের যখন এখানে এলেন এই নব্য ন্যায়েরকে তিনি এত বিরাট করে তুলে দিলেন যে নবদ্বীপ সারা ভারতবর্ষে ন্যায় চর্চার সর্বশ্রেষ্ঠ বিদ্যা চর্চার ক্ষেত্র বলে পরিচিত হলেন। এবং ভারতবর্ষের তথা বাইরের থেকেও সমস্ত শিক্ষার্থীরা এই নবদ্বীপে আসতে, বলা হতো নবদ্বীপ ছিল সেই সময়ে অক্সফোর্ড। সেই সময় মনে রাখবেন আকবর তখন ভারতবর্ষের শাসনকর্তা। যাই হোক, মধুসূদন মথুরানাথের কাছে এলেন। এসে তিনি তার কাছে বসে এই নব্য ন্যায়ের চর্চা আরম্ভ করলেন। মধুসূদনকে দেখে মথুরানাথ আশ্চর্য হয়ে গেলেন। যেমন সৌম্য দর্শন, তেমনি তার মেধা, তেমনি তার জ্ঞানতৃষ্ণা। তাকে বললেন যে তুমি কি শিখে এসেছো, তার কিছু প্রমাণ আমাকে দাও, তার কিছু নমুনা আমাকে দাও। মধুসূদন তখন সদ্য কয়েকটি শ্লোক রচনা করেছেন, সেই শ্লোকগুলি তিনি মথুরানাথকে শোনালেন। মথুরানাথ মধুসূদনের এই শ্লোক শুনে বিস্মিত হয়ে গেলেন। এত অল্প বয়সী
একটা বালক এরকম শ্লোক রচনা করেন। তিনি একেবারে বুকে জড়িয়ে ধরলেন মধুসূদনকে, বললেন তুমি আমার কাছে থাকো, আমার কাছে থেকেই তুমি শিক্ষা গ্রহণ করো। তো যাই হোক, মথুরানাথের কাছে থেকে মধুসূদন ন্যায়ের পাঠ নিতে আরম্ভ করলেন। এবার কোন পাঠটি দিয়ে আরম্ভ করলেন জানেন? আমরা গত পর্বে আপনাদেরকে গঙ্গেশ উপাধ্যায়ের কথা বলেছি, সে বিখ্যাত পণ্ডিত, ন্যায়ের পণ্ডিত গঙ্গেশ উপাধ্যায়। এই গঙ্গেশ উপাধ্যায়ের অক্ষয় কীর্তি হচ্ছে চিন্তামণি গ্রন্থ। এই চিন্তামণি হচ্ছে নব্যন্যায়ের মুখ্য গ্রন্থ। তার উপর অনেক পণ্ডিতেরা ভাষ্য রচনা করেছেন। বলা হতো এই চিন্তামণির উপর ভাষ্য রচনা না করলে এবং সেই ভাষ্য পণ্ডিত সমাজে সমাদৃত না হলে কেউ নব্যন্যায়ের নব্যন্যায়ের তার শেখা হয়েছে এই স্বীকৃতি লাভ করতেন না। তিনি যে নব্যন্যায়ের একজন পণ্ডিত হয়েছে, নব্যন্যায় যে তিনি অধীত করেছেন, তিনি যে সেই নব্যন্যায়ের চর্চায় যে তিনি একজন পাণ্ডিত্য লাভ করেছেন, এর প্রমাণ দিতে হলে সবাইকে গঙ্গেশ উপাধ্যায়ের যে চিন্তামণি শাস্ত্র, সেই চিন্তামণি শাস্ত্রের উপর একটি ভাষ্য রচনা করতে হতো এবং সেই ভাষ্য সমস্ত পণ্ডিত সমাজে সমাদৃত হলেই তাকে নব্যন্যায়ের একজন পণ্ডিত বলে তাকে স্বীকার করা, অর্থাৎ তিনি নব্যন্যায়ের শিক্ষা সম্পূর্ণ করেছেন, এইটা হচ্ছে প্রমাণ। তো সেই সময় নব্যন্যায়ের সবচাইতে ভালো টিকা রচনা করেছিলেন রঘুনাথ শিরোমণি। তার দধিতি টিকা এই চিন্তামণির সর্বশ্রেষ্ঠ টিকা। এই মথুরানাথ, যার কাছে মধুসূদন এসেছেন, তিনিও একটি বিখ্যাত টিকা রচনা করেছেন। মধুসূদন ওই অল্প বয়সের মধ্যেই, অল্প দিনের মধ্যে তিনি কেবলমাত্র চিন্তামণি উপর যে ভাষ্য রচনা করলেন তা নয়, তিনি রঘুনাথ শিরোমণির দধিতি টিকার উপর এবং মথুরানাথের টিকার উপরেও তিনি আলাদা করে ভাষ্য রচনা করলেন। এইদিকে অনেক দিন হয়ে গেছে, বাড়িতে মধুসূদন নেই। তাকে বাড়িতে ফেরানোর জন্য, তাকে না পেয়ে বাড়ির সবাই খুব মনমরা হয়ে গেছে। সবাই খুব মধুসূদনকে না পেয়ে তাদের কারোই ভালো লাগছে না। এবং কি অনেক দিন তো হলো, মধুসূদন কি খবর? মধুসূদনের দাদা ছিলেন যাদবানন্দ। তিনিও মধুসূদনের মতনই কিন্তু জ্ঞানী, বাবার কাছ থেকে, অর্থাৎ পুরন্দরাচার্যের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন যাদবানন্দ। তিনি মধুসূদনের বড় ভাই, তিনিও পণ্ডিত। তিনিও মধুসূদনের মতন তার পিতার কাছ থেকে বহু শাস্ত্র তিনি অধ্যয়ন করেছেন। তিনি তার ছোট ভাইকে ফিরিয়ে নেবার জন্য তিনি নবদ্বীপে এসে উপস্থিত হলেন। নবদ্বীপে এসে শুনলেন যে মধুসূদন খুব পণ্ডিত হয়েছেন এবং তিনি সেখানে মথুরানাথের কাছে রয়েছেন। যাদবানন্দ খোঁজ করতে করতে মধুসূদনের কাছে এসে মধুসূদন দাদাকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বললেন, দাদা তুমি এসছো, বাড়ির কি খবর? যাদবানন্দ বললেন, মধু তুই বাড়ি ফিরে চল, তোকে না দেখে বাবা খুব দুঃখ পাচ্ছেন, মা একেবারে প্রায় শয্যা নিয়ে নিয়েছেন, অনেক দিন হলো তোকে না দেখে সবাই খুব কষ্ট পাচ্ছে, তুই বাড়ি ফিরে চল। কিন্তু যার মনে সন্ন্যাসের সেই প্রবল বৈরাগ্য উপস্থিত হয়েছে, সে কি আর বাড়ি ফিরে যেতে পারে? সে তখন মধুসূদন তার দাদাকে বললেন, দাদা আমি তো পিতার আদেশ পালন করছি, পিতা তো আমাকে বলেছেন এখানে এসে শাস্ত্র চর্চা করার জন্য, আর এখানে দেখো সবাই কত শাস্ত্র চর্চা করছে, কত পণ্ডিত এখানে এসছেন, আপনিও এখানে বসে শাস্ত্র চর্চা করুন না কেন? কোথায় যাদবানন্দ ভাইকে নিতে এসছেন, তিনিও ওই মধুসূদনের কথায় তিনিও সেখানে শাস্ত্র চর্চা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। যাই হোক, মধুসূদন এদিকে তার অসামান্য প্রতিভা বলে
কয়েক বছরের মধ্যেই ন্যায়শাস্ত্রের সমস্ত পাঠ সম্পূর্ণ করে ফেললেন এবং ন্যায়শাস্ত্র গায়ন অচিরে তার মধ্যে পূর্ণতা প্রাপ্ত হলো। তিনি এবার ঠিক করলেন মনে মনে যে এই ন্যায়শাস্ত্র উপর নির্ভর করে আর যত মত আছে, যত দার্শনিক মত আছে, সমস্ত মত খণ্ডন করে মহাপ্রভুর যে মত, দ্বৈত দর্শনের যে তার মহাপ্রভুর যে মত, তার উপর তিনি একটা অকাট্য দার্শনিক গ্রন্থ রচনা করবেন। এই তার উদ্দেশ্য। এই কাজ আরম্ভ করতে গিয়ে মধুসূদন বুঝলেন যে শুধু তার ন্যায় চর্চা হবে না, কারণ এই মহাপ্রভুর দ্বৈত দর্শনের যে প্রবল প্রতিপক্ষ হচ্ছে অদ্বৈত বেদান্ত। এই অদ্বৈত বেদান্তের যে যুক্তি, তাকে যদি প্রতিহত না করা যায় তাহলে কিছুতেই মহাপ্রভুর দ্বৈত দর্শনের মতকে তেমনভাবে প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে কি উপায়? না, তাহলে তো জানতে হবে অদ্বৈত দর্শনটা কি, এই অদ্বৈতবাদ তাকে শিখতে হবে। কার কাছে তিনি শিখবেন? সে সময় নবদ্বীপে তো তেমন অদ্বৈতবাদের চর্চা নেই, সেখানে ন্যায়ের চর্চা হচ্ছে। মধুসূদন শুনলেন কাশীতে অদ্বৈতবাদের উপর প্রচণ্ড চর্চা হচ্ছে, সেখানে অদ্বৈতবাদের অনেক বড় বড় পণ্ডিতেরা সেখানে রয়েছেন। সুতরাং সেখানে যেতে হবে। যদিও নবদ্বীপে রঘুনাথ শিরোমণি তিনি শ্রীহর্ষের খণ্ডনখণ্ড খাদ্য, যার কথা আমরা গত পর্বে বলেছি, তার উপর তিনি একটি ভাষ্য রচনা করেছেন রঘুনাথ শিরোমণি, কিন্তু রঘুনাথ শিরোমণি তো আর বেঁচে নেই। আর যারা আছেন তারা বেশিরভাগই ন্যায় চর্চাতেই ব্যস্ত। অতএব তিনি কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি নবদ্বীপ থেকে রওনা দিলেন কাশীর উদ্দেশ্যে। সেই সময় কাশীতে রামতীর্থ, উপেন্দ্র তীর্থ, নারায়ণ ভট্ট, মাধব সরস্বতী, নৃসিংহাশ্রম, অপ্পয় দীক্ষিত, জগন্নাথ আশ্রম, কৃষ্ণতীর্থ, বিশ্বেশ্বর সরস্বতী, এরকম প্রমুখ সব বিশাল বিশাল বিদ্বান, অদ্বৈত শাস্ত্রের বিরাট বিরাট ময়ূরূহ তখন কাশীতে রয়েছে। অর্থাৎ শঙ্করাচার্য ভারতবর্ষের চারদিকে 4টি মঠ যেমন প্রতিষ্ঠা করেছেন, কাশীতে তিনি অদ্বৈত বিদ্যা চর্চার একটা প্রধান কেন্দ্র স্থাপন করেছে। সেই ধারার মধুসূদন, যে সময় মধুসূদনের জন্ম, সেই সময় কাশীতে এই সমস্ত বিখ্যাত অদ্বৈত বেদান্তের বিখ্যাত পণ্ডিতেরা, দার্শনিকেরা বর্তমান। তিনি ভাবলেন যে কার কাছে, এরা তো সবাই পণ্ডিত, কার কাছে গেলে তিনি ভালোভাবে অদ্বৈতবাদকে শিক্ষা করতে পারবে। অনেকের সাথে আলাপ আলোচনা করে তিনি ঠিক বুঝলেন যে রামতীর্থ, পণ্ডিত রামতীর্থের কাছেই তিনি প্রকৃষ্টভাবে অদ্বৈতবাদ শিক্ষা লাভ করতে পারেন। সুতরাং তিনি রামতীর্থের কাছে তিনি হচ্ছেন যোগ্য ব্যক্তি, যার শিষ্যত্ব গ্রহণ করলে তার অভিপ্রায় পূর্ণ হবে। মধুসূদনের অভিপ্রায় ছিল অদ্বৈত সিদ্ধান্ত অবগত করে তা খণ্ডন করে, অদ্বৈতবাদকে জেনে, তার ফাঁক ফোকরগুলোকে জেনে, সেই অদ্বৈতবাদকে খণ্ডন করে মহাপ্রভু চৈতন্যদেব প্রবর্তিত দ্বৈতবাদের যে ভক্তিভাব, যে ভক্তিবাদ, সেটাকে প্রতিষ্ঠা করা। এই জন্য মধুসূদন কিন্তু তার নিজের অভিপ্রায়কে লুকিয়ে রেখে যে আত্মপরিচয় দিলেন, সেখানে কিন্তু তার এই অভিপ্রায়টি তিনি জানালেন না। যাই হোক, মধুসূদনের সৌম্য মূর্তি, তার বিনীত ভাব, তার পাণ্ডিত্য, এই সব কিছু দেখে রামতীর্থ খুব তার উপর প্রসন্ন হলেন এবং তাকে শিষ্যত্বে গ্রহণ করলেন। রামতীর্থের কাছে গিয়ে মধুসূদন
মন প্রাণ দিয়ে অদ্বৈতবাদ চর্চা আরম্ভ করলেন। কীরকমভাবে তিনি অদ্বৈতভাবের শিক্ষা নিয়েছেন তার কিছু পরিচয় আমরা জানতে পারি। সেখানে বলা হচ্ছে মানে শুধুমাত্র দিনের খাওয়ার জন্য যতটুকু সময় লাগে আর মানে সাধারণ জীবন ধারণের জন্য গ্রাসাচ্ছাদনের জন্য যেইটুকু মাত্র সময় প্রয়োজন আর সারাদিনে সামান্য 4-5 ঘন্টা ঘুম, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে খাওয়া এবং ঘুমের জন্য ন্যূনতম সময়টা বাদ দিয়ে মধুসূদন শাস্ত্র অনুশীলন এক মুহূর্তের জন্য বন্ধ করলেন না। আহারে বিহারে বিশ্রামে সকল অবস্থায় মধুসূদনের বেদান্ত চিন্তা মধুসূদনের সমগ্র হৃদয়কে অধিকার করে বসলেন। তার অনুশীলনের অন্যের যত সময় লাগে তার অর্ধেকেরও কম সময়ের মধ্যে মধুসূদন তার সমস্ত বিদ্যাকে আয়ত্ত করে ফেলতে লাগলেন। রামতীর্থ মধুসূদনকে বিদ্যার্থী রূপে পেয়ে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন। এরকমভাবে মধুসূদন সমস্ত অদ্বৈতবাদের যা কিছু খুঁটিনাটি এবং যত গ্রন্থ সব তিনি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণতভাবে আয়ত্ত করে ফেললেন। এই আয়ত্ত করতে গিয়ে মধুসূদন আরেকটি বিষয় লক্ষ্য করলেন যে কেবলমাত্র অদ্বৈতবাদ জানলে তো হবে না, সেখানে তো আরও একটি দর্শন আছে এবং সেটিও প্রবল দর্শন, সেটা হচ্ছে মীমাংসা শাস্ত্র। এই মীমাংসা শাস্ত্রকে না জানলে কেবলমাত্র ন্যায়শাস্ত্র আর অদ্বৈতবাদকে দিয়ে তার অভিপ্রায় পূর্ণ হবে না। সুতরাং সেখানে মীমাংসা শাস্ত্রের দর্শন সেটাও খুব বিরাট দর্শন, তাকেও ছেদন করতে হবে। এবার তিনি কার কাছে মীমাংসা দর্শন শিখবেন? তিনি গুরুর কাছে এসে বললেন, প্রভু আমি মীমাংসা দর্শন পাঠ করতে চাই। মধুসূদনের এই জ্ঞানতৃষ্ণা শুনে খুব খুশি হলেন রামতীর্থ। বললেন, বেশ, তুমি আরও অধ্যয়ন করতে চাও, অন্য শাখাও জানতে চাও, বেশ, অতি উত্তম। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা গত পর্বে বলেছি বিভিন্ন যে দর্শন শাখা তাদের মধ্যে পারস্পরিক যে বিরোধ, এটা হচ্ছে তাদের শাস্ত্রজনিত বিরোধ, অর্থাৎ শাস্ত্রের যে বিষয়গুলো আছে সেই মত প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধ, কিন্তু তাদের নিজেদের মধ্যে সম্পর্কের কিন্তু কোনো বিরোধ নেই। প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধা করেন, প্রত্যেকের প্রতি ভীষণ অনুরাগী, প্রত্যেকে খুবই শ্রদ্ধা করেন। এই যে মধুসূদন ন্যায় চর্চা করে তিনি অদ্বৈত বেদান্ত পাঠ করতে এসেছেন, সেখানে তার গুরু তিনিও প্রসন্ন। এবার তিনি যে রামতীর্থের কাছে এসছেন তিনিও প্রসন্ন, তিনি জানেন যে মধুসূদন ন্যায়ের ছাত্র, কোনো তার মধ্যে দেশ নেই। আবার লক্ষ্য করুন, এই অদ্বৈত বেদান্তের গুরু রামতীর্থ তিনি নিজে মধুসূদনকে তুলে দিচ্ছেন মীমাংসক গুরুর হাতে। তিনি বললেন যে দেখো, আমার বন্ধু নারায়ণ ভট্ট, তার কাছে যাও, তিনি খুব বড় মীমাংসক, তার কাছে গিয়ে তুমি মীমাংসা দর্শন পাঠ করে এসো, তিনি তোমাকে মীমাংসা শাস্ত্রের একেবারে চমৎকার জ্ঞান দান করতে পারবেন, তিনি উপযুক্ত গুরু। তিনি এলেন নারায়ণ ভট্টের কাছে। নারায়ণ ভট্ট মধুসূদনকে পেয়ে খুব খুশি, বললেন, দেখো তুমি তো নৈয়ায়িক, হ্যাঁ, মূলত তো তুমি নৈয়ায়িক, যদিও তুমি অদ্বৈত বেদান্ত জ্ঞান লাভ করেছ, আমার মনে হয় তুমি যেহেতু তোমার বেসটা ন্যায়ের, যেহেতু তুমি নৈয়ায়িক, সেটাই তোমার ভিত্তি, আমার থেকেও ভালো হয় আমার সতীর্থ এবং আমার পিতার শিষ্য, হ্যাঁ, তুমি মাধব সরস্বতীর কাছে যাও। তিনি তোমাকে তিনিও একজন নৈয়ায়িক, এবং তিনি নৈয়ায়িকও বটে এবং তিনি মীমাংসকও বটে। যেহেতু তোমরা দুজনে বিলংস টু সেম স্কুল, একই ধারা, তিনি তোমার
উত্তম আচার্য হতে পারবেন। মধুসূদন এলেন মাধব সরস্বতীর কাছে তিনি মীমাংসা শাস্ত্র অধ্যয়নে প্রবৃত্ত হলেন। মানে মধুমক্ষিকার মতন মধুসূদন নানা বিদ্যৎ কুসুমের মধু সংগ্রহ করতে আরম্ভ করলেন। মধুসূদনের আগ্রহ, তার বিচার কুশলতা দেখে সমস্ত গুরুদের মতন মাধব সরস্বতী প্রীত হলেন। তিনি যা জানতেন উজাড় করে তিনি সব মধুসূদনকে দিলেন। মধুসূদন মানে বলা হয় জ্ঞান চর্চার তিনটি জিনিসের দরকার। সমগ্র জ্ঞান চর্চার ক্ষেত্রে তিনটি জিনিস ভীষণ দরকার। কি তিনটি? একটা হচ্ছে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। এই তিনটির না হলে কেউ জ্ঞান শাস্ত্রের মধ্যে ব্যুৎপত্তি লাভ করতে পারে না, অর্থাৎ তার ব্রহ্মবিদ্যা লাভ হয় না। জ্ঞান তো ব্রহ্মবিদ্যা, এই ব্রহ্মবিদ্যা লাভ হয় না। তিনি রামতীর্থের কাছে, আচার্য রামতীর্থের কাছে শাস্ত্র অধ্যয়ন করে তার শ্রবণের পূর্ণতা লাভ করেছেন। ন্যায় শাস্ত্রের মধ্যে দিয়ে ব্যুৎপত্তি লাভ করে তিনি নিদিধ্যাসনের কাজ করেছেন। এইভাবে তিনি শ্রবণ এবং বুদ্ধির মধ্যে দিয়ে তার মানে ন্যায়ের বুদ্ধি চালনার মধ্যে দিয়ে তার মননের উৎকর্ষতা এবং সেই ন্যায়ের পরিষ্কৃত তত্ত্বকে কাজে লাগাবার মধ্যে দিয়ে তার নিদিধ্যা সাধনের এই অর্থাৎ তার একদিকে গুরুদের কাছ থেকে তিনি শুনছেন, তারপর তার ন্যায় পরিশীলিত বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে বিশ্লেষণ করছেন, অর্থাৎ শ্রবণ, এবং তারপরে হলো মনন, এবং শ্রবণ এবং মননের মধ্যে দিয়ে তিনি যা সংগ্রহ করেছেন সেটার উপরে তিনি ভাবতে বসলেন কিভাবে এটাকে তিনি কাজে লাগাবেন। এভাবে তার শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন এই তিনটি একসঙ্গে, অর্থাৎ এই রূপেই যেন মধুসূদনের ব্রহ্ম সাক্ষাৎকার এক অন্তরতম সাধনায় পরিণত হল। মধুসূদন যখন একদিকে ন্যায়, তারপরে অদ্বৈতবাদ এবং মীমাংসায় তিনটি জ্ঞান যখন তিনি একসঙ্গে লাভ করলেন, তখন হঠাৎ মধুসূদনের একটা নতুন, যেন হঠাৎ একদিন মধুসূদনের মনের মধ্যে একটা নতুন আলো, নতুন একটা ভাব, নতুন একটা চিন্তা যেন একটা কোথা থেকে তার মধ্যে উন্মেষিত হলো। মধুসূদন অদ্বৈতবাদ শিখতে এসেছিলেন। তিনি মূলত নৈয়ায়িক, তিনি ন্যায়ের চর্চা করেছেন পিতার কাছেও এবং পরবর্তী সময়ে নবদ্বীপে এসেও তিনি ন্যায়ের চর্চা করেন। মূলত তিনি নৈয়ায়িক। এই ন্যায়ের উপর ভিত্তি করেই তিনি পাঠ করতে এসেছেন অদ্বৈত বেদান্ত, ন্যায়কে ভিত্তি করে। কারণ তার মূল উদ্দেশ্য মহাপ্রভুর দ্বৈত দর্শনকে একটা অকাট্য তত্ত্বের মধ্যে দিয়ে গ্রন্থ রচনা করা, মহাপ্রভুর দ্বৈতবাদকে অকাট্য দর্শনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যে তিনি মূলত ন্যায় চর্চা করেছেন। তারপরে তিনি আরও প্রকৃষ্টভাবে জানার জন্য সেই সময় অন্যতম প্রধান দর্শন অদ্বৈতবাদ তিনি শিক্ষা গ্রহণ করেছেন, এবং তারপরে অপর আরেকটি ধারা মীমাংসার ধারাও তিনি শিখেছেন। এই তিনটি ধারা অর্থাৎ ন্যায়ের ধারার উপর ভিত্তি করে একদিকে অদ্বৈতবাদ এবং অদ্বৈতবাদকে আরও বেশি ভালো করে বোঝার জন্য মীমাংসা দর্শন, এইটা তিনি পাঠ করেছেন। কারণ মনে রাখবেন গত পর্বের আরম্ভে আমরা একটা মূল কথা বলেছি, অদ্বৈতবাদ সম্পূর্ণ দাঁড়িয়ে আছে বেদের দুটি ধারার উপরে, বেদের মন্ত্র এবং ব্রাহ্মণ্য ধর্ম। মন্ত্র এবং ব্রাহ্মণ্য, এই ব্রাহ্মণ ধারাটাই হচ্ছে মীমাংসা ধর্ম। মীমাংসকরা এই ব্রাহ্মণ ধারাটাকেই ধরে রেখেছে। এই নিয়ে মধুসূদন যখন নিদিধ্যাসন, যখন এবার তিনি মনে মনে
ভাবতে বসেছেন কিভাবে, কারণ তার যা অধীত বিদ্যা সে সময় সবটাই তিনি আহরণ করে ফেলেছেন। এইবার তিনি যখন ভাবতে বসলেন কিভাবে তিনি দ্বৈতবাদকে প্রতিষ্ঠা করবেন, হঠাৎ তখন তার মনে হলেন যে তার মধ্যে একটা নতুন একটা ভাবের উদয় হলো, যেন একটা নতুন প্রজ্ঞা তার মধ্যে নেমে এলো। তিনি বুঝলেন ভগবানের সাথে, ঈশ্বরের সাথে মানুষ তিনভাবে যুক্ত হয়। প্রথম ভাবটি হচ্ছে তুমি প্রভু, আমি তোমার সেবক। এইটি হচ্ছে নিকৃষ্ট ভাব। নিকৃষ্ট শব্দের অর্থ এখানে কিন্তু অন্য কিছু না। নিকৃষ্ট মানে এখানে মানে কোনো খারাপ কিছু বোঝাচ্ছে না। নিকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক ভাব। নিকৃষ্ট ভাব মানে প্রাথমিক ভাব বা প্রথম অবস্থা। বলছে একজন ভক্ত যখন ঈশ্বরের পথের দিকে এগোন, ঈশ্বর ভাবনার জন্য সে যখন এগিয়ে যান, তখন তার প্রথম অবস্থা হয় তুমি প্রভু, আমি তোমার সেবক। এই ভাবটি তার আসে। এটি হচ্ছে ঈশ্বর উপাসনার বা ঈশ্বর প্রেমের প্রথম অবস্থা, প্রথম অনুরাগের অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে আমার তুমি। প্রথমটা হচ্ছে তুমি প্রভু, আমি তোমার সেবক। দ্বিতীয় ভাবটা হচ্ছে আমার তুমি, তুমি আর অন্য কারো না, আমার একমাত্র তুমি। এটি হচ্ছে দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থাটি হচ্ছে তোমার সাথে আমার আর কোনো অন্তর নেই, আমি এবং তুমি এক। এবং এইটি হচ্ছে চরম অবস্থা, এটাই হচ্ছে উৎকৃষ্ট ভাব, এইটাই হচ্ছে উৎকৃষ্ট ভক্তি। একান্ত আত্মসমর্পণ রূপে ভক্তি একটা, তারপরে হচ্ছে সম্পূর্ণ শরণাগতির ভক্তি, তারপরে হচ্ছে ঈশ্বরই হচ্ছেন আমার অন্তরাত্মা, তার সাথে আমি অভেদ, তুমি আর আমি এক। এই ভাবটি, এই থেকেই মধুসূদনের মধ্যে একটা নতুন ভাব, একটা নতুন জিনিস এসে উপস্থিত হলো। তিনি যে উদ্দেশ্যে এলেন, যে দ্বৈতবাদ প্রতিষ্ঠার, সেখানে তিনি বুঝলেন না দ্বৈতবাদ না, অদ্বৈতবাদটাই হচ্ছে সর্বোত্তম। সেই সর্বোত্তম ভাবটি অর্থাৎ প্রভু ঈশ্বর আর সেবক যেখানে এক হয়ে যায়, এইটি রয়েছে একেবারে বেদান্ত দর্শনের মধ্যে দিয়ে। সেখানে তুমি আমি কোনো পৃথকত্ব নেই, সেখানে হচ্ছে এক। এইটি হচ্ছে চরম অবস্থা। সব দিক থেকে বিচার করে তিনি ভাবলেন ভালোবাসা আত্মাতেই হয়, আত্মার সম্বন্ধেই অন্যের সাথে সম্বন্ধ হয়। সুতরাং ভগবানের সাথে জীবের পূর্ণ অভেদ জ্ঞানই বর্তমান। দ্বৈত সত্য হলে অদ্বৈত ব্রহ্ম তো সত্য হয় না, আর অদ্বৈত ব্রহ্মই হচ্ছে শ্রুতির উপদেশ। যুক্তিতর্ক অপেক্ষা শ্রুতির প্রামাণ্যটাই তো সবচাইতে বড়। সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তো মায়া, পিতামাতাও মায়া। তা বলে কি তাদের সঙ্গে আমাদের ভক্তি হয় না? যা হোক, সব দিক থেকে বিচার করে মধুসূদন ভাবলেন যে অদ্বৈত ভাবটাই হচ্ছে শ্রেষ্ঠ। দ্বৈত বা দ্বৈতাদ্বৈত ভাবটা সেই জায়গায় তাকে তুলে নিতে পারছে না। এইভাবে অদ্বৈতবাদের প্রকৃত রহস্য মধুসূদনের হৃদয়ে উদ্ভাসিত হয়ে উঠল এবং পূর্ণ জ্ঞানী মধুসূদন তার অমিত বুদ্ধি দিয়ে এই বিষয়টিকে চমৎকার করে উপলব্ধি করতে পারলেন। তিনি ভাবলেন আমি এই ভাবটাকেই খণ্ডন করতে চেয়েছিলাম, এই শ্রেষ্ঠতর এটাই খণ্ডন করতে চেয়েছিলাম। এইভাবে তার মধ্যে একটা ভীষণ অনুশোচনা, তিনি তখন সেই অনুশোচনায় দগ্ধ হয়ে তার গুরু রামতীর্থের পায়ে এসে পড়লেন, বললেন আমি আপনার কাছে মহান অপরাধ করেছি, এতে আমার পাপ হয়েছে, আপনি আমার প্রায়শ্চিত্তের বিধান করুন।
রামতীর্থ তো অবাক, তিনি মধুসূদনের কথা কিছুই বুঝতে পারছেন না। বললেন, তুমি কি অপরাধ করেছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। মধুসূদন বললেন, দেখুন, আমি অদ্বৈত বেদান্ত আপনার কাছে পাঠ করেছি। এই অদ্বৈত বেদান্তের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে ছেদন করে আমি দ্বৈতবাদকে প্রতিষ্ঠা করব বলে। কিন্তু আমি এখন উপলব্ধি করলাম যে অদ্বৈতবাদ এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঈশ্বরের সাথে যেখানে একাত্ম হয়ে যাচ্ছে, সমস্ত মত ওই অদ্বৈতবাদেই গিয়ে সম্পূর্ণ মিলে যাচ্ছে একেবারে। সুতরাং আমি যে ভাবনাটা নিয়ে এসেছিলাম, যে অভিপ্রায়টা নিয়ে এসেছিলাম, সেটা তো ভুল অভিপ্রায় ছিল, এবং সেই অভিপ্রায়টাকে আমি লুকিয়ে রেখেছি আপনার কাছে। আমি সেই অভিপ্রায়টা প্রকাশ করিনি। আমি এই আপনার কাছ থেকে যে বিদ্যা লাভ করেছি সেই জ্ঞানকে খণ্ডন করবার অভিপ্রায়ে আমি আপনার কাছে বিদ্যা গ্রহণ করেছি। সুতরাং আপনার কাছে আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার প্রায়শ্চিত্তের বিধান করুন। মহামতি রামতীর্থ স্তব্ধ হয়ে রইলেন। তিনি বললেন, বেশ, তুমি প্রায়শ্চিত্ত করতে চাও, আমি তার উপায় বলছি। তবে আমি তোমাকে ক্ষমাও করলাম এবং তোমাকে আমি প্রায়শ্চিত্তের বিধানও দিলাম, উপায়টিও বললাম। তুমি আমার এই অভিলাষটি পূর্ণ করো। এর মাধ্যমে তোমার প্রায়শ্চিত্তও হবে এবং তোমার প্রতিষ্ঠাও হবে। আমরা আগামী পর্বে শুনব গুরু রামতীর্থের কী সেই অভিপ্রায় এবং কোন সেই প্রায়শ্চিত্তের উপায় যেটি তিনি মধুসূদনকে দিলেন বা বললেন, যার দ্বারা মধুসূদন তার অন্তরে শান্তি লাভ করলেন, পাপের প্রায়শ্চিত্ত যে ভাবনা তার থেকে তিনি মুক্ত হলেন, এবং শুধু তাই নয়, তিনি এই সংসারে প্রতিষ্ঠিত হলেন। বলা হয় এই অদ্বৈত সাম্রাজ্যের সর্বাধিনায়ক, এই অদ্বৈত সাম্রাজ্যের শ্রেষ্ঠ পুরুষ হচ্ছেন মধুসূদন। কিভাবে তিনি এই শ্রেষ্ঠত্ব লাভ করলেন এবং এর পেছনে তাকে প্রায়শ্চিত্ত বিধানের মধ্যে দিয়ে তার গুরু রামতীর্থ কোন মহান উদ্দেশ্য পূর্ণ করলেন, এবং এখানে বিধাতার কোন অভিপ্রায়, সেটিও আমাদেরকে জানতে হবে। এবং বলা হয় এই অভিপ্রায় সাধনের মধ্যে দিয়ে, এই প্রায়শ্চিত্ত বিধান নামক কর্ম সম্পাদনের মধ্যে দিয়েই মধুসূদন অদ্বৈত সাম্রাজ্যের অধীশ্বর রূপে পরিগণিত হলে। শুধু কি অদ্বৈত সাম্রাজ্যের অধীশ্বর? তাকে বলা হয় ভগবান শঙ্করাচার্যের পর তিনি দ্বিতীয় বিরাট এক বিস্ময় পুরুষ, দ্বিতীয় শঙ্কর। তার কথা শুনবো আমরা আগামী পর্বে।